সেই সেন্সে আমি বলবো, আমার মনে হয়েছে দু দলেরই কিন্তু ওই 20টা উইকেট নিয়ে ম্যাচ জিততে হবে বাই ডুইং এ পেনিট্রেটিভ বোলিং, মানে অপোনেন্টকে আউট করে দেব, এইটার দিকে কিন্তু হয়তো নজর ছিল না। এটারই প্রতিফলন যে দুই টিমেরই টিম ম্যানেজমেন্ট হুম। রেড বল থিঙ্কিং এর থেকে টিমটাকে বেশি খেলিয়েছে হোয়াইট বল থিঙ্কিং থেকে। কারণ এই সিরিজের রাদার সব মিলিয়ে দু দল আর কি 41টা ক্যাচ ফেলেছে, 41। তার মধ্যে ভারতের ভাগ হচ্ছে 23টা। শেষ পর্যন্ত এই সিরিজের স্ট্যাটস দেখছিলাম, 63টা ক্ষেত্রে 63 কেসে দল মিলিয়ে আম্পায়ারিং ডিসিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তার মধ্যে 44টা রিভিউ কিন্তু আনসাকসেসফুল। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায়। কলরব দা, উইলে আপনাকে আবার স্বাগত। নমস্কার। সিরিজটা, এই সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড সিরিজটা উইলে শুরু হয়েছিল কলরব দাকে দিয়েই। প্রত্যেকটা ভেন্যুর যে ইতিহাস, সেখানকার পরিসংখ্যান এবং সেখানকার বিশেষত্ব, ভারতীয়দের পারফরমেন্স, এই সমস্ত কিছুর অ্যানালিসিস পুঙ্খানুপুঙ্খ ভাবে উইলে করেছিলেন কলরব দা। এবং সেই সময় যারা আমাদের সাবস্ক্রাইবার ছিলেন না বা যারা পরে চ্যানেলে যোগদান করেছেন, চ্যানেলকে দেখছেন, তারা চাইলে পিছনে গিয়ে আমাদের চ্যানেলের পেছনে পর্বগুলো দেখতেই পারেন। সেখানে কলরবদার খুব সুন্দর অ্যানালিসিস গুলো রয়েছে ইংল্যান্ডের এই 5টা ভেন্যু নিয়ে এবং ভারতের পরিসংখ্যান নিয়ে, পারফরমেন্স নিয়ে। আহ এর মধ্যেও আমরা কলরবদার সঙ্গে আলোচনায় বসেছিলাম লর্ডস টেস্টের পরে, সিরিজটা যখন প্রায় মধ্যখানে ছিল। আজকে আবার আমরা একটু কথা বলবো কলরবদার সঙ্গে সিরিজ শেষে পুরো সিরিজটার অ্যানালিসিস নিয়ে এবং কলরবদা কিভাবে দেখলেন এই সিরিজটাকে। কলরবদা, ওভার টু ইউ। এই সিরিজটা 3টে জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমটা অবশ্যই ভারতীয় দলের যেভাবে পারফরমেন্স করে তারা ফিরে এসেছে। যারা শুধু ফিরে এসেছে কথাটাকে পরে আমি একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেটা হলো যে এই সিরিজটা আবার প্রমাণ করলো যেটা আমি বরাবর বিশ্বাস করে এসেছি এবং বলে থাকি সুযোগ পেলে, যে খেলাটা মাঠে হয়। খেলাটা মানে টেলিভিশন মাধ্যমে যারা এক্সপার্ট, তাদের মানে এক্সপার্ট খেলোয়াড়দের কমেন্ট থেকে কমেন্ট দিয়েও খেলাটা কিন্তু পুরোপুরি বোঝা যায় না। বোঝা যায় না বলতে খেলাটা কেমন হবে খবরের কাগজে বিভিন্ন রিপোর্ট থেকেও আগাম খেলাটা কেমন হতে পারে এটাও সবসময় বোঝা যায় না। এবং অবশ্যই তৃতীয়টা যেটা বললে অনেকে রেগে যাবেন সমাজ মাধ্যমে, যে সমাজ মাধ্যমের মন্তব্য দিয়ে কিন্তু মাঠের খেলাটা গভর্ন হয় না। মাঠের খেলাটা মাঠেই হয়, এটা আমার বহুদিনের অভিজ্ঞতা খেলা দেখার এবং একদম প্রথম দিকে নিজের সামান্য খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইখানে কিন্তু বহু ভবিষ্যৎবাণী জলে ভেসে যায়। তো এই সিরিজেও অনেকখানি সেটা হয়েছে এবং এটা প্রমাণ হওয়াতে, আবার প্রমাণ হলো এবং হওয়াতে আমি খুশি। কেননা ভবিষ্যৎবাণীগুলোকে নালিফাই করা বা উল্টে দেওয়া এটা বহুবার কিন্তু হয়েছে, মাঠে খেলোয়াড়রা করে দেখিয়েছেন, বিভিন্ন দেশের খেলোয়াড়রা বিভিন্ন সময়। আর সেই কারণে বোধহয় ক্রিকেটকে আরো বেশি করে বলা হয়ে থাকে যে গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি। হ্যাঁ, আনসার্টেনটি তো সব খেলাতেই কম বেশি থাকে, কিন্তু এখানে যেহেতু খেলাটার মধ্যে মানে ব্যাটিং এবং বোলিং এর মধ্যে একটা মানে কমপ্লিকেটেড ফ্যাক্টর থাকে, প্লাস এই পরিবেশ, আবহাওয়া এবং অবশ্যই খেলোয়াড়দের মাইন্ডসেট, কন্ডিশন অফ দ্য মাইন্ড, এইগুলো কিন্তু খুব ম্যাটার করে। মানে ফুটবলেও করে, সব খেলাতেই করে, কিন্তু ক্রিকেট খেলাটা যেহেতু অনেক দিন ধরে চলে, অনেকক্ষণ রাদার, মানে টেস্ট ম্যাচ 5 দিন ধরে চলে, 15খানা সেশন। তো এর মধ্যে কিন্তু যাকে বলে অবস্থার পাল্টানো অনেক সুযোগ, অ্যাজ কম্পেয়ার টু 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ বা একটা হকি ম্যাচ। ঠিক আছে, তো এইগুলো একটা ফ্যাক্টর আছে। তো এই 3টে। আর তৃতীয় যে কারণটা আমার মনে হচ্ছে একটা বলবো, সেই প্রসঙ্গে আমি একটু বলে নিই।
সম্প্রতি বোধহয় পরশুদিন পড়লাম, মানে আহ, এক খুব নিন্দিত ক্রিকেট বিশেষজ্ঞ হুম, ডেক চ্যাপেল, তিনি একটা মন্তব্য করেছেন। তিনি আশা করেছেন যে ভারতের এই দলটা, ইয়াং দলটা, তুলনামূলকভাবে অনভিজ্ঞ দলটা যেভাবে এই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে এবং খেলেছে, হুম, এটা হয়তো ভারতীয় ক্রিকেটে একটা নতুন, মানে কিছুদিনের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। নতুন অধিনায়ক, নতুন সেট আপ, বেশ কিছু নতুন খেলোয়াড় তুলনামূলকভাবে, সেইটা হয়তো একটা ভারতীয় ক্রিকেটের পক্ষে আসার জায়গা। তো এই সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমার ভালো লেগেছে সিরিজটা। হুম, আহ, এইগুলো আমি বলতে পারি আর কি। হুম, এবারে একটু যদি আমি দু একটা জায়গায় ব্যাখ্যা করার চেষ্টা করি, মানে ভারতের ফিরে আসাটা, ভারতীয় দলে ফিরে আসাটা, আসলে একাধিকবারে ভারতীয় দল ফিরে এসছে। হুম, সিরিজের আগে যদি মনে করে দেখো, খুব কম লোক ভারতীয় দলকে আহ, খুব একটা ভরসা দিয়েছিলেন। হুম, অনভিজ্ঞ দল, দলে অর্ধেকেরও কম প্লেয়ারের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে। হুম, দলে চারজন অভিজ্ঞ খেলোয়াড় নেই, তিনজন রিটায়ার করে গেছেন, আর একজন ফিটনেসের কারণেই খুব সম্ভবত দলে নেই। আমি মোহাম্মদ শামির কথা বলছি, বাকি তিনজনের নাম তো আমরা জানি। তো এই পরিস্থিতিতে কিন্তু আমাদের অনেকেরই আশঙ্কা ছিল ভারতীয় ব্যাটিং কে এল রাহুলকে বাদ দিলে হুম, আর কেউ কিন্তু খুব, মানে ভরসার জায়গা হয়ে দাঁড়াবেন কিনা। হুম, সেটা কিন্তু প্রায় পুরোটাই উল্টে গেছে। কে এল রাহুল অবশ্যই ভালো খেলেছে, একমাত্র কে এল রাহুলের সম্বন্ধে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল হুম, সেটা মিলে গেছে। হুম, বাকিদের মধ্যে জয়সওয়ালের ধারাবাহিকতা, বা গিল কেমন খেলবেন, ইনকামিং বল ফেস করা, হুম, এগুলো নিয়ে আমাদের অনেকের মনে সন্দেহ ছিল, সন্দেহ আমরা প্রকাশও করেছি। হুম, তারপরে ভারতের বোলিং, পন্থ সম্বন্ধে ছিল, পন্থ হয়তো সিরিজটা একটু স্টেবিলাইজ করলে পরের দিকে রান করতে পারে, হুম, সেটাও কিন্তু উল্টে গেছে। পন্থের সেঞ্চুরিগুলো প্রথম দিক থেকেই আসতে শুরু করেছে। অবশ্যই। বোলিং এও আমাদের একটা বিশাল চিন্তা ছিল, বুমরা খেলবেন না তিনটের বেশি ম্যাচে, তাহলে উইকেট কে নেবেন। হুম, সেখানে মোহাম্মদ সিরাজকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে। হুম, তার সঙ্গে আমি বলবো যে এই যে আকাশদীপ দ্বিতীয় টেস্টে 10টা উইকেট নিলেন, হুম, বা প্রসিদ্ধ কৃষ্ণ হুম, রান দিয়েছেন অনেক, কিন্তু কাজের কাজ ওভালে করে দেখিয়েছেন 8টা উইকেট নিয়ে। হুম, এইগুলো মিলে ভারতীয় দলের কিন্তু যে ভবিষ্যৎবাণী ছিল সেগুলোকে অনেকটা নালিফাই করেছে। তার সঙ্গে যোগ করবো আর একটা, দুজনের নাম। একজনের নাম তো মানে আমরা উপেক্ষা করেই যাই সাধারণত, রবীন্দ্র জাদেজা। হুম, আর আরেকজন হচ্ছেন এই সিরিজে বোধহয় ভারতীয় দলের বেস্ট ফাইন্ড। হুম, আমি ওয়াশিংটন সুন্দরের কথা বলছি। মানে সুন্দরকে কিন্তু আমরা হিসেবের মধ্যে রাখিনি প্রায় কেউই, হুম, হুম, কিন্তু তিনি সিরিজে যে ভূমিকাটা পালন করেছেন গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায়, বিশেষ করে যে টেস্টটা ড্র হলো, হুম, বা ইভেন ওভালেও হুম, ওর এই শেষের যে হাফ সেঞ্চুরিটা, ম্যাচের যদি ডিফারেন্সটা দেখো, 6 রানের ডিফারেন্স, সুতরাং ওই হাফ সেঞ্চুরিটা উনি যদি, এবং শেষ উইকেটে প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে পার্টনারশিপটা, হুম, এইটা কিন্তু ইংল্যান্ডের ঘাড়ে বাড়তি প্রায় কত 40-45 রানের বোঝা চাপিয়ে দিয়েছিল। হুম, তো এইগুলো দেখলে বোঝা যাবে কিন্তু ভারতীয় দলে অনেকেই, যাকে বলে পুট আপ দেয়ার হ্যান্ডস, যে না, মানে আমি কন্ট্রিবিউট করবো। হুম, ভারতের ফেলিওরের জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য সিরিজ, ভারতের এখনো সমস্যা রয়েছে 3 নম্বর জায়গাটা নিয়ে। হুম, সেটা এক্সপেরিমেন্ট চলেছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সাফল্য পাওয়া যায়নি। হুম, এইটা একটা। আর আরেকটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আহ, ধ্রুব জুরেল কিন্তু কিপার হিসেবে হুম, শেষ টেস্টে এবং চতুর্থ ম্যাচে বদলি কিপার হিসেবে ধ্রুব জুরেলের পারফরমেন্স কিন্তু রীতিমতো ভালো। হুম, তো মানে সেই জায়গাটাতে একটা ভরসা যোগ আছে যে আমাদের কিন্তু ব্যাকআপ কিপার, কিপিং এর কথা বলছি আমি, ব্যাকআপ কিপার যে আছে তিনিও কিন্তু ভালো পারফরমেন্স করে দেখিয়েছে। তাই সমস্তকে যদি মিলিয়ে দেখো, তাহলে ভারতীয় দলের
ওভারঅল টিম পারফরমেন্স, আমি জোর দিচ্ছি টিম পারফরমেন্সে, সেটা কিন্তু রীতিমতো ভালো। এবং এইখানটাতে আমার মনে হয় ভরসার জায়গাটা রয়েছে, অন্তত আমার রয়েছে। আচ্ছা, অর্থাৎ আমি এখান থেকে আপনাকে, যে আপনি যে পুরো বিষয়টা বললেন এত সুন্দরভাবে, তার মধ্যে থেকে আমি জাস্ট দু তিনটে জিনিস আপনাকে মানে একটু পিক করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, আপনার কি মনে হয় না যে এই যে সিরিজের শেষে যে স্কোর লাইন দেখা যাচ্ছে, যে বা যে রেজাল্টটা দেখা যাচ্ছে, আমরা আমরা স্কোর বোর্ড দেখে অনেক সময় তো পুরো বিষয়টাকে জাজ করতে পছন্দ করি। তো যে বিষয়টা দেখা যাচ্ছে, সেই বিষয়টার পেছনে আমরা যদি ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি, ভারতীয়দের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেখানে ভারতীয়রা অবশ্যই ভালো পারফরমেন্স করেছেন, তাদের ক্রেডিটকে কেড়ে নেওয়ার কোনো ইন্টেনশন নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড টিমের খারাপ পারফরমেন্স এবং ইংল্যান্ড টিমের চোটাঘাত সংক্রান্ত সমস্যা, সেটাও অনেকটা ফেভার করেছে। আমি এই কারণে কথাগুলো বলছি, কারণ আপনি যদি মনে করে দেখেন, আমি ওভার টেস্টের কথাই বলছি, যেটা যেটা আলটিমেটলি সিরিজ যেটা এইটার হয়ে গেছিল, সেখানে 3-0-3 for 3, এটা আমি বহুবার বলেছি, 374 চেস করতে গিয়ে 3-0-3 for 3, এই কন্ডিশন থেকে টিম ম্যাচ হেরে যাচ্ছে। 92-0, 224 রান ফার্স্ট ইনিংসে, সেখান থেকে 100 রানের লিড নিতে পারলো না। বেন, ইংল্যান্ড টিমের থ্রু আউট দ্য সিরিজ 1 নম্বর বোলার যিনি, বেন স্টোকসের না থাকা ওভাল টেস্টে এবং ম্যানচেস্টার টেস্টের ফোর্থ ডেতে, ক্রিসোক্সের ক্রিসোক্সকে না পাওয়া ওভালে, এবং ইভেন্চুয়ালি 3 বোলার হয়ে যাওয়া, তো এই সমস্ত জিনিসগুলো কি কোথাও গিয়ে মানে হেল্প করেনি টিম ইন্ডিয়ার এই রেজাল্টটা পেতে, নাকি পুরোটাই টিম ইন্ডিয়ার ক্রেডিট? 1 নম্বর। এবং অবশ্যই অবশ্যই হেল্প করছে। হ্যাঁ, আপনি এটা বলেন। বলো। হ্যাঁ, অবশ্যই তুমি বলো বাকি বাকি জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে ওয়াশিংটন সুন্দর নিয়ে আপনি বললেন খুব ঠিকঠাক, যে ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্স নিয়ে যতটুকু সুযোগ পেয়েছেন, লর্ডসের 4 উইকেট নিয়েছেন, তার মধ্যে 3 জন ইংলিশ মেন ব্যাটার ছিলেন, ম্যানচেস্টারে সেঞ্চুরি করে টেস্ট ম্যাচ বাঁচিয়েছেন, ওভালেও একটা খুব ক্রুশিয়াল ইনিংস খেলে দিয়েছেন। কিন্তু এর পরেও আমি আপনাকে জিজ্ঞেস করবো, এটা কি মনে হয় না যে আমি যখন একজন প্লেয়ারকে বাছছি যিনি 8 নম্বরে আসবেন প্লেইং ইলেভেনে, হোয়াট শুড বি হিজ প্রাইমারি ক্রিকেট স্কিল, বোলিং অর ব্যাটিং? আমাকে যেখানে টেস্ট ম্যাচ জিততে হবে, আমাকে যেখানে, এটা টেস্ট ম্যাচ, এখানে রানের বেসিসে আমি টেস্ট ম্যাচ জিতবো না। আমার টেস্ট ম্যাচ জেতার প্রথম এবং শেষ শর্ত হচ্ছে বিপক্ষের 20টা উইকেট তুলে নেওয়া। সেখানে আমি একজন বোলারকে, একজন 8 নম্বর পজিশনে খেলোয়াড়কে কোন স্কিলটাকে প্রাইমারি স্কিল হিসেবে বিবেচ্য করবো ফার্স্ট ইলেভেনে নেওয়ার জন্য, ব্যাটিং নাকি বোলিং? যদি বোলিং হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে কুলদীপ যাদব, যিনি 5টা টেস্টে বসে থাকলেন, তিনি অনেক বেশি যোগ্য ছিলেন বোলিং স্কিলের উপর বেস করে ফার্স্ট ইলেভেন আসার জন্য? দেখো, এটার মধ্যে আমি একটা বলবো, সিরিজটার গোটা সিরিজে যদি ক্যারেক্টারিস্টিকটা দেখা যাক, আমি বলবো এটা হয়েছে দুটো দল হুম, একজন আরেকজনকে, যাকে ক্রিকেটের ভাষায় বলে, ব্যাট আউট করার চেষ্টা করেছে। মানে exactly. বড় রানের প্রেসার চাপিয়ে, স্কোরবোর্ড প্রেসার যেটাকে আমরা বলি ক্রিকেটীয় পরিভাষায়, স্কোরবোর্ড প্রেসার চাপিয়ে বিপক্ষ দলকে, কারণ ব্যাটসম্যান একসময় আউট হবেই, হুম, বোলিং যেমনই হোক, উইকেট যত ব্যাটার ফ্রেন্ডলি হোক। ইনফ্যাক্ট উইকেট যে ব্যাটার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ইংল্যান্ডে গত 3-4 বছর ধরে, বিশেষ করে কোভিডের পরবর্তী এবং হয়তো বাসবল জামানার সঙ্গে অ্যালাইন করে, এটা আমরা আগে আলোচনা করেছি একাধিকবার, যে এটা একটা কাজে ইংল্যান্ডে ব্যাটার ফ্রেন্ডলি উইকেট হয়ে গেছে। এবং দুদলেই কিন্তু তুমি যদি বোলিং দেখো সেভাবে, মানে বল করলে উইকেট নেবেন ধারাবাহিকভাবে, বা বল করতে আসছেন, মনে হচ্ছে তিনি উইকেট পাবেন, এটা এই গোটা সিরিজে কিন্তু একমাত্র বুমরাকে বাদ রাখছি, বুমরা যেটুকু খেলেছে 2বার 5 উইকেট নিয়েছেন, বিশেষ করে প্রথম ম্যাচটাতে। কাজে বুমরা বল করলে মনে হয়েছে উইকেট পাবেন বা বলগুলো খেলা খুব শক্ত। এইটা বাদ দাও, যদি বাদ বাকি যদি বোলারদের দেখো, এবং স্টোকস চেষ্টা করেছে, স্টোকসের অবশ্য যেটা আমার মনে হয়েছে, স্টোকসের পার্সিভিয়ারেন্স এবং লড়ে যাওয়াটা অনেকক্ষণ ধরে লং স্পেল চোট নিয়ে, এটা আমার কাছে বেশি প্রশংসার যোগ্য হুম, দেন হিজ কোয়ালিটি অফ বোলিং। কোয়ালিটি অফ স্টোকসের বলে আর কি এক্ষুনি ব্যাটসম্যান আউট হবেন, এইটা কিন্তু খুব বেশি মনে হয়নি, হুম, যেটা তিনি বুমরার লড়াইটা ক্ষেত্রে। সবসময় করে গেছেন। হুম। তো এইখানটাতে কাজেই দুটো দলের মধ্যে কিন্তু বোলিং ছিল উইক, হুম, দু দলের হুম, তুলনা করে দেখো, এবং তারই প্রতিফলন হচ্ছে এই সিরিজে বোধহয় বোধহয় 21টা সেঞ্চুরি 20টা হয়েছে। 21টা, হ্যাঁ। 21টা সেঞ্চুরি হয়েছে, ইনফ্যাক্ট এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেতে পারতো, মানে হুম, তাই হয়েছে। 1955 সালে ইংল্যান্ড, ওই অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হুম,
সেঞ্চুরি হয়েছিল। হ্যারি ব্রুক 99 রানে আউট যদি না হতেন, যদি সেঞ্চুরিটা করে ফেলতে পারতেন, তাহলে সেই রেকর্ডটা ভেঙে যেত। তো ফিরে আসছি কথাটাতে যে দু দলেরই বোলিং ছিল উইক, সো বোথ দ্য সাইডস দে ওয়ান্টেড টু ব্যাট আউট দ্য অপোজিশন রাদার দ্যান বোল আউট। সেই সেন্সে আমি বলবো, আমার মনে হয়েছে দু দলেরই কিন্তু ওই 20টা উইকেট নিয়ে ম্যাচ জিততে হবে বাই ডুইং এ পেনিট্রেটিভ বোলিং, মানে অপোনেন্টকে আউট করে দেব, এইটার দিকে কিন্তু হয়তো নজর ছিল না। এখানে নজর আমি ছিল আপনাকে আরেকটা একটুখানি প্রশ্ন করছি, সরি টু ইন্টারাপ্ট। এটা এটা কি কোথাও মনে হচ্ছে যে দুই টিমের, এই যে আপনি কথাটা বললেন, এটা কি এটারই প্রতিফলন যে দুই টিমেরই টিম ম্যানেজমেন্ট হুম, রেড বল থিঙ্কিং এর থেকে টিমটাকে বেশি খেলিয়েছে হোয়াইট বল থিঙ্কিং থেকে? কারণ এই যে আপনি বললেন টিমটাকে ব্যাট আউট করে দেওয়া অপোনেন্টকে, এই এই যে ফর্মুলা, এটা তো অ্যাকচুয়ালি হোয়াইট বল থিওরি। হ্যাঁ, মানে একটা উইকেট না নিয়েও তুই ম্যাচ জিততে পারো, হ্যাঁ। সাদা বলে ক্রিকেটে হতেই পারে। হুম। তো সেটা দেখো হতে পারে, হুম। এই একটা জায়গা আছে যে তুমি যদি পিচের সঙ্গে সামঞ্জস্য রাখো, হুম। আমি বলবো উইকেট যেরকম ধরনের ছিল হুম। তাতে কিন্তু, এবং দু দলের যা বোলিং কোয়ালিটি ছিল, আমি সমস্ত স্কোয়াড গুলো মিলিয়ে বলছি, হুম। তাতে কিন্তু দু দলের স্ট্র্যাটেজি আমার মনে হয় ব্যাট আউট করার স্ট্র্যাটেজিটাই বেটার স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা। কেননা ইংল্যান্ডের দলে এমন কোনো বোলার ছিল না, আমি স্পিনার বাদ দিচ্ছি, ইংল্যান্ডের স্পিনাররা মানে কেউই সেরকম ধর্তব্যের মধ্যে নন। ঠিক। ভারতীয় দলের স্পিনারদের মধ্যে যদি দেখো, কুলদীপ যাদবের কিন্তু সেনাকান্তিতে 5টা উইকেট আছে, হুম। ইংল্যান্ডে একটা টেস্ট খেলেছেন, হুম। তাই কুলদীপ ভারতে সফল হয়েছেন। হুম। কিন্তু কুলদীপের রেকর্ড, কুলদীপের পারফরমেন্সের আমাদের ছিল প্রত্যাশা। হুম। কুলদীপের প্রত্যাশাটা ছিল যে হ্যাঁ, উনি বল করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি। হুম। সেটা প্রত্যাশাটা ঠিকই, কিন্তু তুমি যে ধরনের উইকেট ছিল আর কি, মোটামুটি ফ্ল্যাট উইকেট, হুম। সেখানে কিন্তু বোলাররা, দু দলের বোলাররাই হুম। সাকসেস পাবেন, ভরসা করা যায় যে ঠিক আছে একে দিয়ে বা এদের দুজনকে দিয়ে আমি 20টা উইকেট তুলবো, বা হুম। এই তিনজনকে দিয়ে, এই ভরসার জায়গা কিন্তু খুব একটা ছিল না। এটা যদি বলো যে হ্যাঁ, মানে হয়তো সাদা বলে ক্রিকেটের ভাবভঙ্গির প্রতিফলন, তাহলে হয়তো তাই, কিন্তু দু দলের সেটাই করেছে। এবং তুমি যদি দেখো 14টা ইনিংস হুম। এই সিরিজে 350 উপরে হয়েছে। হুম। 5 টেস্টে কোনো সিরিজে বোধহয় আগে এরকম হয়নি। এবং আমি যা দেখছিলাম সেটা হচ্ছে যে মানে 80 ওভারের বেশি খেলা হয়েছে, এইটা কিন্তু সিরিজে অনেকগুলো ইনিংসে হয়েছে, মানে একটা তো ইনিংস চলেছে, কাজেই ব্যাপারটা হয়ে গেছে কিন্তু ব্যাটিং হ্যাজ ডমিনেটেড দ্য ম্যাচেস। তো অ্যাবসলিউটলি। তার মধ্যে এইটা আমার মনে হয়, কাজে সেদিক থেকে যদি দেখা যায়, তুমি যেটা বলছো ইংল্যান্ড এবং ভারত দুদলই, আমার তারা জানতো বোধহয়, বা অন্তত মানে তাদের বিশ্বাস ছিল না অতটা যে আমাদের বোলিং স্ট্রেংথ নিয়ে আমরা অপোজিশনের 20টা উইকেট নিয়ে ম্যাচটা জিতে যাব। ঠিক। এইটা, এবং সুতরাং তারাও, তুমি যদি দেখো ইংল্যান্ডও যদি দেখো আর কি, ইংল্যান্ডেরও 8 নম্বর অব্দি মোটামুটি কিন্তু অলরাউন্ডার টাইপের প্লেয়ার, বাট আমি জেমি স্মিথকে অলরাউন্ডার ধরছি, কিপার ব্যাটার, এবং ক্রিস ওকস, এবার সেই জায়গা ছিল। এবং ভারতও সেইভাবে খেলেছে, মোটামুটি 8 জন অব্দি ব্যাট করতে পারেন, মানে ওয়াশিংটন সুন্দর 8 নম্বরে নেমেছে। তো এই স্ট্র্যাটেজিটা আমার মনে হয় গোটা সিরিজে দুদলই নিয়েছে। হ্যাঁ, ইংল্যান্ডের আপনি প্লে ওভাল টেস্টের যদি ফার্স্ট 11 দেখেন, দেখবেন 10 নম্বর অব্দি ব্যাট করতে পারে ও। ক্রিস ওকস ব্যাট, হ্যাঁ, দুর্ভাগ্য তিনি ব্যাট করতে পারেননি। ক্রিস ওকস ব্যাট গাস করতে পারেন, গাস অ্যাটকিনসনের সেঞ্চুরি আছে। হ্যাঁ। সেঞ্চুরি আছে, জ্যামি ওভারটনের হাইয়েস্ট স্কোর 97 হুম। টেস্টে। হুম। কাজে সেই দিকগুলো যদি দেখো, অথচ তুমি জেমি ওভারটন বোলার হিসেবে সাধারণ স্তরের বোলার, ঠিক। এইভাবে মানে ওকে ওকে দলে নিয়ে আসার কারণটা আমি বুঝে উঠতে পারিনি। হতে পারে হয়তো মানে ব্যাটিং এ খানিকটা ভরসা দিতে পারেন, এই ভেবে আনা হয়েছে। আমি ইংল্যান্ড টিমের দিকটাও দেখছি, ভারতীয় দলের দিকটাও দেখছি আর কি। এই দিকটা আমার মনে হয়েছে এই ট্যাকটিক্সটা বোধহয় দুদলই ফলো করেছে। হুম। কেননা দুদলের বলে মানে এটা অস্ট্রেলিয়া নয় যে 3 পেসার এবং স্পিন সহায়ক হলে নেথান লিওন আছেন, অথবা দক্ষিণ আফ্রিকার নয় যে রাবাদা আছেন বা তার এনডিডি। সঙ্গে হুম। হ্যাঁ এনডিডি আছেন। তোমার ধরো ইংল্যান্ডের তো জোফরা আর্চারকে বোধহয় খুব বেশি ম্যাচ প্র্যাকটিসে ছিলেন না না। জোফরা আর্চার, হুম। ম্যাচ খেলানো হয়েছে। একটা তো পাত্র তারপরে কাস অ্যাটকিনসনও পরের দিকে এসে, কারণ এরা সবই কম বেশি চোট থেকে রিকভারি করেছেন, ঠিক। কম
সব লাল বলে ক্রিকেট খেলেছেন, তাই তাদের উপর ইংল্যান্ড ভরসা খুব একটা করতে পারেনি। ভরসা করতে হয়েছিল কার উপরে? বেন স্টোকস কিন্তু যদি দেখো, যদি এই বছর দুয়েক আগে অব্দিও বা বোধহয় গত বছরও এত বোলিং বেন স্টোকস করেননি। না না, বেন স্টোকস এর মানে বেশ কয়েক বছর ধরে উনি কিন্তু খুব কম বোলিং করেন। ঠিক। এই জিনিসটায় দেখলাম প্রায় 150 না হলে 140 ওভার বা এরকম কিছু ওভার বল করেছে বেন স্টোকস, তাও 4টে টেস্টে। মানে হি ওয়াজ পারহ্যাপস দ্য বেস্ট বোলার অন দ্য ইংলিশ সাইড। এবং সেটি প্রমাণ করছে যে ইংল্যান্ডের বোলিং এর শক্তিটা মানে কোথায়। ঠিক তুমি ঠিক বলো এই বলো। জায়গা থেকেই আবার সেই প্রথম প্রশ্নটাই ফিরছে, যেটা আমি আপনাকে করেছিলাম, যে এই যে স্কোর লাইনটা দেখা যাচ্ছে সিরিজ শেষে, আমি যদি ভারতীয় হুম। পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে এটাকে আপনি কতটা ভারতীয়দের নেক্সট লেভেল পারফরমেন্স বলবেন, আর কতটা আপনি ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সময় চোখ পড়ে যাওয়া, খারাপ পারফরমেন্স, তাদের চোট আঘাত সংক্রান্ত কারণে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে না পাওয়া, এই জিনিসগুলোর একটা সম্মিলিত কারণ হিসেবে দেখবেন? চোটাঘাতের ব্যাপারটা ডেফিনেটলি ম্যাটার করেছে। ওভার টেস্টে হয়তো ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হুম কোল্যাপসটা হতো না যদি বেন স্টোকস থাকতেন। হুম কিন্তু আমি এটাও বলবো, প্রথম ম্যাচটাতে অনেক বড় রানের লিড হাতিয়ে ভারত হেরে গেল। হুম সেখান থেকে কামব্যাক করলো সেকেন্ড টেস্টে, আবার বিশাল বড় একটা ব্যবধানে জিতলো। হুম তারপরে কিন্তু যদি দেখো লর্ডসে ভারতের যেটা হলো, খুব অল্প রানে হারলো। হুম ফোর্থ ইনিংসটা, থার্ড এবং ফোর্থ ইনিংসটা খুব লো ইনিংস, 190 অর্ডের খেলা হয়েছে, দু দলের মানে খুব কম রানে খেলা হয়েছে। মানে 22 রানে ভারত হেরে গেল, 22 বোধহয়। হুম খুব সংকীর্ণ ব্যবধানে হেরে গিয়েও কিন্তু তারপরে ভারত, এবং পরের ম্যাচটা ওল্ড ট্রাফোর্ডে কিন্তু ভারত যে ম্যাচটা বাঁচালো, হুম সেখানে কিন্তু ইংল্যান্ডে বোলিং এর স্ট্রেংথটা ছিল। মানে যে স্ট্রেংথ নিয়ে ইংল্যান্ড খেলে আসছিল, সেই স্ট্রেংথ নিয়ে ইংল্যান্ড খেললো বোলিং এ। ঠিক আছে? তো এইটা আমার মনে হয় যে ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারত তাদের লড়বার রসদটা পেয়ে গেল, যে ফোর্থ ইনিংসে অত বড় একটা রানের বিরুদ্ধে নেমে হুম, চটপট উইকেট হারিয়েও ভারত কিন্তু ম্যাচটা বাঁচিয়ে দিল লম্বা ব্যাটিং করে। ঠিক। এই এইখান জিনিসটা থেকে আর একটা জিনিস সম্ভবত উঠে আসছে, সেটা হচ্ছে ওই ইনিংসটাও যদি আপনি দেখেন, এবং এটা এই সিরিজে আমার অন্তত মনে হয় খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, সেটা হচ্ছে ওখানেও যদি দেখেন, ভারত যখন ফিফথ ডেতে ব্যাট করছে, যখন রাইট, রাহুল আউট লাঞ্চের আগে, শুভমান গিল আউট হয়ে গেল। আউট লাঞ্চের আগে, সেইখানে স্লিপে রবীন্দ্র জাদেজার একটা ক্যাচ পড়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল বলে মনে হয়। এটা কিন্তু কোথাও একটা গিয়ে, মানে ওই ক্যাচটা ধরে ফেললে ম্যাচের রেজাল্ট কি হতো সেটা কিন্তু, মানে ওই কি হইলে কি হইতো, তো হয়তো চলে যাচ্ছি আমরা আবার, কিন্তু সেটা কিন্তু একটা সন্দেহের জায়গা রয়েছে। আবার পাশাপাশি একই কথা বলা যায় ভারতীয়দের ক্ষেত্রে, সেটা হচ্ছে 5টা সেঞ্চুরি করার পরেও হেডিংলেটে ছাড়তে হচ্ছে। 5টা সেঞ্চুরি করেছে চারজন ব্যাটার মিলে, একজন বোলার 5 উইকেট হল নিয়েছে, তারপরেও ম্যাচটা হারতে হয়েছিল। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বোধহয় মুড়ি মুড়কির মতো ক্যাচ ফেলা। ভারত হেডিংলেতে একটা টেস্টে যা ক্যাচ ফেলেছিল, সেটা বোধহয় অবিশ্বাস্য। তো আপনার কি মনে হয় এই স্কোর লাইনটা আবারও সেই একই জায়গায় ফিরছে, এই স্কোর লাইনটা নির্ধারিত হওয়ার পেছনে ক্যাচ ড্রপ, ফিল্ডিং, এটা কতটা বড় ইম্প্যাক্ট ফেলেছে এই সিরিজে? অবশ্যই তুমি যদি দেখো, আমি দেখছিলাম স্ট্যাটিস্টিক্স এই ম্যাচে, এই সিরিজের রাদার, সব মিলিয়ে দু দল আর কি 41টা ক্যাচ ফেলেছে, 41। তার মধ্যে ভারতের ভাগ হচ্ছে 23টা। মানে এটা আমি তথ্যটা মানে বলছি এই তার কারণ, টেনিসটা যদি 50% ক্যাচও ধরা যেত, তাহলে বোধহয় ভারত সিরিজটা ড্যাং ড্যাং করে জিতে ফিরতে পারতো। মানে হেডিংলিতে যেটা বলেছে, হেডিংলি ক্যাচ ফেলার গল্প আমরা জানি। হুম আচ্ছা, তারপরে তোমার ধরো এই যে ওভার টেস্টটাতেও, হুম মানে সিরাজ যদি ক্যাচটা, মানে পাটা যদি বাউন্ডারি লাইনে, সিরাজ অবশ্য ক্যাচটা ফেলেননি। মানে না, ক্যাচ ফেলা বলতে দীর্ঘটা ক্যাচ ফেলা নয়, ব্যালেন্সের অপরচুনিটি। প্রশ্ন। হ্যাঁ, মানে এটাকে ক্যাচ ফেলার কাছে উনি ধরেও ছিলেন। কিন্তু তোমার ধরো সব মিলিয়ে 41টা ক্যাচ পড়ছে একটা সিরিজে, এটা বোধহয় মানে যা বলছে এখানে সেটা হচ্ছে যে বল বাই বল যেটা যবে থেকে অ্যাভেলেবল হয়েছে, তাতে এটা হাইয়েস্ট। এবং ইন্টারেস্টিংলি আমি যেটা দেখছিলাম, মানে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের মধ্যে হুম টপ 4টে সিরিজের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ পড়েছি যত যে সিরিজে, তার মধ্যে ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজ হচ্ছে অগ্রগণ্য। এই সিরিজটা 2021-22-এ 37টা ক্যাচ পড়েছিল, হুম আর 2018-টায় 32টা। মানে ইংল্যান্ড ইন্ডিয়ার টেস্টে খেলা হলে, মানে সাম্প্রতিক কালে 2017, 18 এবং 21-22 যদি দেখো আর কি, লাস্ট বছর
4-5 মধ্যে 5-7 বছরের মধ্যে আর কি প্রচুর ক্যাচ দুদলই ফেলেছে। মানে ফিল্ডিংটা, বিশেষ করে ক্যাচিংটা কোথাও একটা সমস্যা নিশ্চয়ই তাহলে আছে। হুম, সেইটা আমার মনে হয়েছে যে একটা সিরিজে 23টা ক্যাচ ফেলেছে এক দল, আর এক দল ফেলেছে 18টা। তো এটা মানে ফিল্ডিং এর পক্ষে মানে একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। হুম, এবং এর কারণে ইম্পর্টেন্ট যে কিছু ক্যাচ পড়ে যাওয়ার কারণে তোমার দলের ব্যাটাররাই সুবিধে পেয়েছেন। এবং তার সঙ্গে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে দুদলেরই বোলিং শক্তি কিন্তু কারুরই খুব, যাকে বলে পেনিট্রেটিভ, যাকে বলা হয়, হুম, মানে বল করে যাচ্ছেন, রান চাপতে পারবেন, সেগুলো ঠিক আছে, কিন্তু পেনিট্রেটিভ বোলিং যেটা বলা হয়, যে বল করলে উইকেট ফেলতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দুদলের কারোরই খুব একটা ছিল না। ঠিক। এটা ঘটনা। তো এগুলোর প্রতিফলনটাই এরকম এখানে এসছে আর কি, যে আমার মনে হয়। এবং সেখান থেকে ভারত সুবিধে কিছুটা পেয়েছে অবশ্যই। আহ, এবারে শেষ টেস্টে, ওভাল টেস্টে বেন স্টোকস থাকলে কি হতো সেটা তো মানে হুম, আমরা চিরকাল ধরে ভাবতে পারি, কিছুই হবে না, মানে তার কোনো ফল হবে না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ভারত ওই যে ড্র করার পর থেকে আমার মনে হচ্ছে কোথাও, তারপরে লাস্ট টেস্টটা ওভালে ভারতের জেতবার জন্য যে বলতে পারো যে মানে আহ, জোশটা, লড়বার জোশটা, এইখানটা বোধহয় ভারতকে মানে ফিরিয়ে দিয়েছিল সিরিজে ওল্ড ট্রাফোর্ডের ফোর্থ ইনিংসে ম্যাচ বাঁচানো। আচ্ছা। এইটা আমার হচ্ছে। আর এটা আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটস আছে এই সিরিজটা থেকে আমি বলছি আর কি, মানে এই প্রথম হলো 5 টেস্টের সিরিজ, মানে আমি গোটা ক্রিকেট দুনিয়ার হিসেবে বলছি, 5 টেস্টের সিরিজে দুটো ম্যাচের ফয়সালা হলো 25-এরও কম রানের ডিফারেন্সে, লর্ডসে এবং ওভালে। ওভারে। স্ট্যাটসটা আমি দেখছিলাম আর কি। সো এইসব দিক থেকে দেখতে গেলে আমার মানে মনে হচ্ছে, যেমন আমি বলছি, মানে কোয়ালিটি অফ ক্রিকেট যদি হুম, বলো, from batting or and particularly from bowling perspective and certainly from fielding perspective, catching অন্তত খুব উচ্চমানের ছিল না। হুম। আহ, তা সত্ত্বেও সিরিজটা অনেকখানি মানে প্রচন্ড এক্সাইটিং সিরিজ হয়েছে। সেটা মানে একটা বড় প্রাপ্তি এই মানে সিরিজ থেকে। আপনি এটাকে কি বলবেন, মানে সাফল্যের তুল্যমূল্য লড়াই নাকি ব্যর্থতার তুল্যমূল্য লড়াই সিরিজে আমরা যেটা দেখেছি? আমি বলবো একটা, যেটা হচ্ছে দুটো মিডিওকার টিম, আমি টিমস চেইন বল, দুটো মিডিওকার টিম, মিডিওকার বা জাস্ট অ্যাভারেজ টিম, তাদের মধ্যে খেলা হচ্ছে। টিম দুটো কিন্তু মোটামুটি সেই অর্থে ব্যালেন্সড। হুম, মানে যখন দেখা গেল মাঠে নেমে খেলা দেখা গেল, মোটামুটি দুটো টিম ব্যালেন্সড। আমাদের যতটা মনে হয়েছিল যে ইংল্যান্ডের সাইডের শক্তি অনেক বেশি, সেটা ততটা যে নয় সেটা হুম, বোঝা গেল। এবং সেটা মানে এইবারে সেইখানটাতে ভারতীয় দলে আমি বলবো তারা একটু এগিয়ে এসে, তাদের কিন্তু আমরা খুব একটা পাত্তা দিইনি। ঠিক। সেই পাত্তা না দেওয়াটা কিন্তু, বিশেষ করে দেখো একটা জিনিস, ভারতীয় দল যেটা করেছে, এবার ইংল্যান্ড যেখানটা হেরেছে একটা বড় কারণ আমি ব্যাটিং এ আমার মনে হয়, মানে 4-5-6-7 এই মিডল অর্ডার, হুম, এবং এই জায়গাটাতে কিন্তু ইংল্যান্ডের থেকে ভারত অনেক বেশি অনেক ভালো। সাফল্য দিচ্ছে, অনেক ভালো খেলেছে। আরেকটা হচ্ছে যেটা দেখা যাবে সেটা হচ্ছে মানে ইংল্যান্ডের ওপেনারদের কিন্তু তুলনামূলকভাবে ওপেনিং জুটি শুরুটা কিন্তু বেটার করেছে। তুই যদি ঠিক। দেখো, ডাকেট এবং ট্রলি কেউই খুব উচ্চমানের ব্যাটার নন, হুম, সেটা আমরা জানি, অনেক কথা শুনিও। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু প্রত্যেক প্রায় ডেলিভার। অনেকগুলো ইনিংসের শুরুটা কিন্তু মানে উইকেট বাঁচিয়ে বেশ কিছু রান তুলে দিয়ে যাওয়া এবং দ্রুত গতিতে, এইটা তারা কিন্তু করেছে। এবারে যদি কম্পেয়ার করে দেখো রাহুল এবং জয়সওয়ালের তুলনায়, কিন্তু রাহুল জয়সওয়াল দুজনকে সিরিজের পারফরমেন্সে মোট রান বেশি করেছেন ঠিক। নিশ্চয়ই, কিন্তু এইখানটাতে একটা আমার মনে হয়েছে যে মানে এই ফ্যাক্টর গুলো কাজ করেছে। হুম, ঠিক। তো এই সব মিলিয়ে আমার মনে হয় সিরিজটা আর কি, মানে যেমন আমি বলছি আর একটা সিরিজের মনে পড়ছে আর কি, আর দুটো সিরিজের কথা আরো, যেগুলোতে 2-2 থেকে 3-2 হয়ে গেছিল। দুটো সিরিজ আমি খবর একটু রাখতাম বা দেখেছি বলে জানি আর কি। আহ, খেলার কোয়ালিটিতে ধরো, ওয়েস্ট ইন্ডিজ যখন ভারতে খেললো প্রথম 74-75 যে সিরিজটা আর কি, হুম, 2-0 থেকে 2-2 হয়ে 3-2, সেখানেও ক্রিকেটের কোয়ালিটি বেটার ছিল, ঠিক। দুদল মেলা, ঠিক আছে। এক্স্যাক্টলি। বা যেটা ধরুন আমরা 2001-এ ভারতে অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছিল সেই যে 3 টেস্টের সিরিজ, হয়তো এটা ঠিক যে ভারতের পক্ষে গেছিল রেজাল্ট, কিন্তু যে ক্রিকেটটা হয়েছিল এটা নেক্সট লেভেল ক্রিকেট। রাইট, ইভেন 2005-এ অ্যাশেজ সিরিজ হ্যাঁ। বা 2023-এর অ্যাশেজ,
হুম, 2-2 যেটা ড্র হতো, ইংল্যান্ড হয়তো ওল্ড ট্র্যাফোর্ডে জিতে যেত বৃষ্টি না হলে। হুম, বা তুমি যেটা বললে 2005-এর অ্যাশেজ সিরিজ, কোয়ালিটি অফ ক্রিকেট ওয়াজ মাচ বেটার, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব মিলিয়ে। ঠিক। এখানে কোয়ালিটি অফ ক্রিকেট যদি বলো আর কি, সেই লেভেলে ওঠেনি। আমার কেমন মনে হচ্ছে, আমি মিল খুঁজে পাচ্ছি একটা সিরিজের সঙ্গে, 77-78 যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ায় খেলতে গেছিল, হুম, সিরিজটা 2-0 থেকে 2-2 হয়ে 3-2 হয়ে অস্ট্রেলিয়া জিতলো। ঠিক। অস্ট্রেলিয়া খুব দুর্বল দল ছিল। ওই সিরিজেও কিন্তু কোয়ালিটি অফ ক্রিকেট আমার যতদূর মনে পড়ছে আর কি, ইট ওয়াজ আ স্ট্রাগল বিটুইন টু টিমস হুইচ ডিড, অস্ট্রেলিয়া তো মিডিওকার টিম ছিল হুম, বটেই, মিডিওকার খারাপ, আর ইন্ডিয়ার টিমটা খারাপ ছিল না, কিন্তু ইন্ডিয়া পারফর্ম করেছিল, আন্ডার পারফর্ম করেছিল সেই থেকে দেখলে। সব মিলিয়ে সেই সিরিজটা কিন্তু এক্সাইটিং সিরিজ হয়েছিল। ঠিক। মানে আমি যেটা বলতে চাইছি হচ্ছে, সিরিজটা এক্সাইটিং হবে, এন্টারটেইনিং হবে, তার সঙ্গে কোয়ালিটি অফ ক্রিকেট সবসময় যে তুল্যমূল্য হবে, হাই কোয়ালিটি অফ ক্রিকেট, এক্স্যাক্টলি। এইটা কিন্তু সবসময় বলা যায় না। তবে হ্যাঁ, দর্শক এবং ক্রিকেট প্রেমীদের পক্ষে অবশ্যই ভালো জিনিস। এবং আমি বলবো আহ, ভারতীয় দলের পক্ষে, ভারতীয় দলের পক্ষে এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট ব্রেক থ্রু, এই সেন্সে যে তারা একটা ভরসার জায়গায় পাচ্ছে, হয়তো পেলো, যে আমরা এই রিলেটিভলি কম অভিজ্ঞ দল নিয়েও আমরা কিন্তু উম, লড়াইটা মানে করতে পারি। ভালো পারফর্ম করতে পারি, লড়ে যেতে পারি। ঠিক, এইখানটাতে একটা বড় ভরসার জায়গা। ঠিক। একদম আর সেখানে অনুষ্ঠানের আমি শেষ। হ্যাঁ, শেষে ওইটা বলতে যাচ্ছিলাম, আমি সেটা একটা, কিন্তু তুই অন্য প্রশ্ন কি প্রশ্ন করছিস বল। হ্যাঁ, একদম শেষ প্রশ্ন বলবো, সেটা হচ্ছে যে আমরা তো ক্রিকেটারদের নিয়ে কথা বললাম, আমরা ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললাম। এর বাইরেও কিছু জিনিস থেকে থাকে একটা ভালো সিরিজ উপহার দেওয়ার জন্য, একটা ভালো ক্রিকেট ম্যাচ হওয়ার জন্য। সেটার মধ্যে একটা ছিল অবশ্যই বল বিতর্ক, যেটা অনেকটাই দেখা গেল যে লর্ডস এর পরে আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল, বল নিয়ে ইস্যুগুলো কমতে থাকলো। এবং মাঠগুলো, উইকেট, এগুলো নিয়ে আপনি কথা বললেন। তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, আম্পায়ারিং। এত বড় একটা সিরিজ, এত ভালো একটা সিরিজ, এত প্রেসারে থাকা একটা সিরিজ, এটার আম্পায়ারিং কেমন দেখলেন? আম্পায়ারিং দেখলাম বলতে, তার থেকে আমি বলবো, শেষ পর্যন্ত এই হুম, সিরিজের স্ট্যাটস দেখছিলাম, হুম, 63টা ক্ষেত্রে, হুম। 63 কেসেস মিলিয়ে আম্পায়ারিং ডিসিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তার মধ্যে 44টা রিভিউ কিন্তু আনসাকসেসফুল। আচ্ছা। মানে 70% রিভিউ, তার মানে ব্যাপারটা কি, আম্পায়াররা যে মাঠে সিদ্ধান্ত নিয়েছেন, হুম, সেই সিদ্ধান্তটা শতকরা 70 ভাগ হুম। পেরিয়েছে যখন ডিআরএস এ যাওয়া হয়েছে। ঠিক। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট থিং, যে এই জিনিসটা আম্পায়ারিং এর কোয়ালিটি, আম্পায়ার পাল্টেছেন, মানে আম্পায়ার কিন্তু সিরিজে ঘুরিয়ে ঘুরিয়ে আম্পায়াররা খেলিয়েছেন। হ্যাঁ। তো এইখানটাতে একটা ব্যাপার আছে আর কি, সেইটা আমি বলবো যে এইটা কিন্তু এই চাপের সিরিজ, হুম। এই চাপের সিরিজের মধ্যে কিন্তু আম্পায়ারদের ভূমিকা যথেষ্ট ক্রেডিটেবল, না হলে এটা কিন্তু হয় না। এখন ডিআরএস এর জামানায় আম্পায়াররা অবশ্যই, অনেকবারই ভুল প্রমাণিত হয়, অবশ্যই, এইখানে কিন্তু অবশ্যই। সেটা হয়নি। ইনফ্যাক্ট আমি পড়ছিলাম, সেটা হচ্ছে এলবিডব্লিউ ডিসিশনের ক্ষেত্রে মাত্র 5টা টেস্টের মধ্যে আহ, মাত্র দল 2 2 গুণে 4টে এলবিডব্লিউ ডিসিশনকে উল্টোতে পেরেছে, মানে আম্পায়ার যা আচ্ছা। ডিসাইড করেছে সেটাকে রিভার্ট করানো গেছে। এইটা কিন্তু মাত্র 4টে কেসে হয়েছে, এতগুলো ম্যাচে, 5টা টেস্টের মধ্যে। অর্থাৎ তো উন্নততর আম্পায়ার ক্রিকেট হোক বা না হোক, উন্নততর আম্পায়ারিং হয়েছে। অবশ্যই, মানে চাপের ম্যাচের মধ্যে আম্পায়ারিং এর কোয়ালিটি অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেটা আমি নির্ভর করে, মানে আম্পায়ারদের উপর প্রশংসা আমার মনে হচ্ছে অবশ্যই করা উচিত। ঠিক, ঠিক। অনেক। এই হলো আমার সিরিজ সম্বন্ধে যা মনে হয়েছে। Exactly. অনেক অনেক ধন্যবাদ কলরবদা, আমাদের কাছে আর সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে ক্রিকেট আড্ডায় বসতে পারবো। নমস্কার। আপনি বেরোবেন না, যত